না, আপনি ওকে মারতে পারবেন না। হঠাৎ সাপটা নিচু হতে লাগলো এবং প্রবল শক্তিতে ওর মুখ দিয়ে নরম মাটির ওপর আঘাত করল। 1, 2, 3 বার। তারপরেই ওর শরীরটা তরতর করে ভেতরে ঢুকে যেতে লাগলো। তাই দেখে কোরআন সাহেব দৌড়লেন। কিন্তু তিনি গর্তটার কাছে পৌঁছানোর আগেই সাপের শরীর অদৃশ্য হয়ে গেল। হতাশ হয়েও দমলেন না কোরআন সাহেব। এত বড় শরীরটা এত দ্রুত ভেতরে ঢুকলো কি করে? না অর্জুন, এই খবর খুঁজতে হবে। সেটা কি ঠিক হবে? ওখানে আর্নল্ড স্টিভেনসনের শরীরকে সমাধি দেওয়া হয়েছে। কবরটি খুঁড়লে তাকে অসম্মান জানানো হবে না? এত বছরে তার শরীরটা নিশ্চয়ই মাটিতে মিশে গেছে। তাছাড়া ওই সাপটা যদি তার শরীরকে আস্তানা করে থাকে, তাহলে নিশ্চয়ই তার আত্মা শান্তি পাচ্ছে না। তখন কড়া রোদ, অথচ বেলা 11টা বাজে। কোরআন সাহেব সবাইকে সতর্ক করে দিলেন সাপটার শক্তি সম্পর্কে। গোরক্ষনাথ তার 3টে প্রাণীকে নিয়ে এলো কবরের কাছে। বেচারারা ঘুমোচ্ছিল। ওখানে নিয়ে আসতেই প্রবল প্রতিবাদ শুরু করে দিল। কাক চেঁচাচ্ছে, শকুন পাখা ঝাপটে চলেছে, বেড়ালটা পিঠ উঁচু করে ফ্যাঁস ফাঁস আওয়াজ তুলছে। গোরক্ষনাথ চটপট বলে উঠল, এই জায়গাটা মোটেই ভালো নয় বাবু। কেন? এখানে তেনাদের কেউ নিশ্চয়ই আছেন, নইলে এরা এমন কাণ্ড করবে না। তুমি অর্ধেক সাকসেসফুল গোরক্ষনাথ। এখানে প্রেতাত্মা আছে কিনা জানি না, তবে কবরে এককালে মৃত মানুষকে শোয়ানো হয়েছিল, এটা অন্তত তোমার প্রাণীরা জানিয়ে দিতে পেরেছে। গোরক্ষনাথ কবরের কাছে খাঁচা নিয়ে গিয়ে শকুনটার দরজা খুলে দিল। দেখা গেল খোঁড়াতে খোঁড়াতে পাখিটা বেরিয়ে এসে সাপের গর্তের মুখটায় চলে গেল। তারপর প্রবল বেগে গর্তের মুখ নখ দিয়ে আঁচড়াতে লাগলো। গোরক্ষনাথ ওর পায়ে বাঁধা দড়ি টেনে কোনো মতে ফিরিয়ে আনতে পারল খাঁচায়। তারপর ওদের 3 জনকে রেখে দিয়ে এলো দূরে, এবং সেখানে রাখার পর প্রাণী 3টে একটু একটু করে শান্ত হয়ে গেল। মেজর এবং কোরআন সাহেব যেসব মালপত্র এনেছিলেন তার ভেতর থেকে একটি শক্ত জাল বের করে আনা হয়েছে। মাটি খোঁড়ার জন্য বেলসা জাতীয় 3টি স্টিলের যন্ত্র, লম্বা লাঠি আর 1 বোতল অ্যাসিড। মেজর চাইছিলেন গর্তের ভেতরে বোতলটা উপুড় করে দিতে, তাহলে সাপটার আর বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না। কিন্তু কোরআন সাহেবের তাতে প্রবল আপত্তি। তিনি সাপটার মাথা আস্ত চান। অ্যাসিডে পুড়ে গেলে তার কোনো কাজে লাগবে না। অতএব গর্ত খুঁড়তে হবে এবং তার ফলে সাপটা নিশ্চয়ই আক্রমণ করবে। আর ওর রেগে যাওয়ার যে চেহারা অর্জুন দেখেছে তাতে স্পষ্ট ওর মোকাবিলা করা বেশ শক্ত হবে। কোরআন সাহেব বললেন, আমি তৈরি থাকব। সাপটা ফনা তোলা মাত্রই জালবন্দি করব। এই সময় বটা বলল, বাবু একটা কথা বলবো? অর্জুন তাকালো। শুনেছি শনি মঙ্গলবার বাস্তু সাপ মারতে নেই। ওটা তো আর পালিয়ে যাচ্ছে না, তাই আর একটা রাত অপেক্ষা করলে হতো না? যদিও ব্যাপারটা কুসংস্কার, তবু আমার প্রস্তাবটা খারাপ লাগছে না। ছেলেবেলায় আমার মায়ের মুখে এমন কথা শুনেছি। কোরআন সাহেবকে ইংরেজিতে ব্যাপারটা বললেন মেজর। কোরআন সাহেব কাঁধ ঝাঁকালেন। এ যুগে এসব কথার কোনো মানে আছে নাকি? নেই, তবে লোকাল মানুষের সেন্টিমেন্ট আছে। অর্জুনের দিকে তাকালেন কোরআন সাহেব। তুমি কি বলো? অর্জুনের চোখের সামনে রাগী সাপটার ফনা তোলা শরীর ভেসে উঠল। ভয়ঙ্কর, অথচ কি সুন্দর। আর একটা দিন রাতের সুযোগে ও যদি এখান থেকে পালিয়ে যায়, তাহলে তো সমস্যার সমাধান হয়। এই যে ওরা এখানে জড়ো হয়ে কথাবার্তা বলছে, সাপটা নিশ্চয়ই নিজের নিরাপত্তার কথা ভাবছে, আর সে কারণেই ও ওর এই আশ্রয় ত্যাগ করতে পারে। অর্জুন হেসে বলল, আজ আর কালের মধ্যে তো কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না। বেশ, তবে তাই হোক। কোরআন সাহেব অবশ্য খুশি না হয়েই বললেন। দুপুরটা কেটে গেল ঘুমিয়ে। বিকেলে আবার বারান্দায় বসে চা খেতে খেতে কথাবার্তা। কোরআন সাহেব বললেন, আমার বিশ্বাস আর কোথাও খুঁজে বেড়াবার দরকার নেই, এখানেই সে আছে। আমরা আজকের রাতটা জেগে থাকব। বটা ইতিমধ্যে বিষয়টা জেনে গিয়েছে। সে দূরে দাঁড়িয়ে শুনছিল। বাবু,
আমাকেও কি জাগতে হবে? তার প্রশ্নের কেউ কোনো উত্তর দিল না। মেজর জিজ্ঞেস করলেন, আমরা কি বাংলোর ভেতরে বসে লক্ষ্য করব না বাইরে গিয়ে দাঁড়াবো? প্রথমে আমরা ভেতরে থাকব, রাত বাড়লে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। আমি তখন থেকে লক্ষ্য করে যাচ্ছি, কিন্তু গতকাল যে সাপটাকে ওখান দিয়ে কবরের দিকে যেতে দেখেছি সেটা এখনো চোখে পড়ছে না। এর মানে ওটা ওর রুটিন নয়। আজ যাকে দেখেছি সে কি গতকালেরটা নয়? আমি ঠিক বুঝতে পারছি না অর্জুন। সন্ধ্যের সময় দেখা গেল আকাশে মেঘ জমছে আর জঙ্গলের গাছপাতা আচমকা স্থির হয়ে গেছে, একটা পাতাও নড়ছে না। মেজর বললেন, সর্বনাশ। অর্জুন তাকাতে মেজর হিপ পকেট থেকে ছোট চ্যাপ্টা বস্তুটি বের করে ছিপি খুলে তরল পদার্থ গলায় ঢেলে বললেন, 1981, প্রায় 20 বছর আগের কথা। ফিজিতে গিয়েছিলাম লাল ঝিনুক দেখতে। একদিন জঙ্গলে ছিলাম, দুপুরবেলা আচমকা সূর্যের আলো নিভিয়ে দিল বিশাল বিশাল মেঘ। অমনি গাছের পাতাগুলো ওই রকম স্থির হয়ে গেল। তারপরেই টের পেলাম পায়ের তলায় যেন হইচই শুরু হয়ে গেছে, অথচ আমার জুতোর তলায় শুধু মাটি। একটু এগিয়ে দেখলাম 3টে গর্ত দিয়ে পিল পিল করে বড় বড় পিঁপড়ে পাগলের মতো বেরিয়ে আসছে। মাটির নিচে ওদের ছুটে চলার কম্পন আমার জুতো ভেদ করে পায়ে পৌঁছেছিল। আমার সঙ্গী বলল, তাড়াতাড়ি ফিরে চলো, এখনই বৃষ্টি নামবে। আমরা টেন্টে পৌঁছবার 1 মিনিট পরে যে বৃষ্টিটা নামলো তা থেমেছিল 7 দিন পরে। সমুদ্রের জল বেড়ে গিয়েছিল সেই বৃষ্টিতে। অর্জুন মুখ ফিরিয়ে নিল। তার মুখে হাসি দেখলে মেজর খুশি হবেন না। বৃষ্টি নামলো, তুমুল বৃষ্টি, অথচ সারাদিন কোনো মেঘ ছিল না। বৃষ্টি পড়ছে অথচ হাওয়া বইছে না। জেনারেটর চালিয়ে দিয়েছিল বটা। হঠাৎ সেটা শব্দ করে থেমে যেতেই পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। মেজর গলা তুলে বললেন, সবাই এক ঘরে এসে বসো, কেউ একজন মোমবাতি জ্বেলে দাও। দেওয়া হলো। কেমন একটা গা থমথমে আবহাওয়া হয়ে গেল। গোরান সাহেবকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। তিনি অর্জুনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এখানে বৃষ্টি শুরু হলে কি অনেকক্ষণ ধরে চলে? না, এখন বর্ষাকাল নয়, এটা বেশিক্ষণ চলবে বলে মনে হয় না। বটা তাগাদা দিচ্ছিল, তাড়াতাড়ি ডিনার করে নিলে ও নিষ্কৃতি পাবে। অতএব সবাই খেয়ে নিল। টিনের খাবার বাদ দিয়ে এখন বটার তৈরি খাবারেই সবাই খুশি। খাওয়া শেষ হলে গোরান সাহেবের ঘরে গেল অর্জুন আর মেজর। এখন বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টির সঙ্গে। তার আলোয় কাচের জানালার বাইরে পৃথিবীটাকে দেখাচ্ছিল মাঝে মাঝে অস্পষ্ট। এই ঘরটা থেকে বাড়ির পেছনের দিকটা দেখা যায়। বিদ্যুতের আলোয় কবর 3টে যেন জ্বলে উঠেই নিভে যাচ্ছিল। রাত বাড়ছিল। হঠাৎ বৃষ্টির আওয়াজ ছাপিয়ে আর একটা আওয়াজ কানে এলো অর্জুনের। মেজর চেয়ারে বসে ঢুলছেন, কিন্তু গোরান সাহেব তাকালেন অর্জুনের দিকে। শব্দটা ক্রমশ বাড়ছে, গাড়ির আওয়াজ। গোরান সাহেব বললেন, কেউ আসছে। ততক্ষণে অর্জুন বুঝতে পেরেছে আওয়াজটা একটা নয়, 2টো গাড়ির ইঞ্জিনের। 2টো আওয়াজের ধরন আলাদা, তার মানে 2 রকমের গাড়ি আসছে। এই রাত্রে জঙ্গলের ভেতর দিয়ে এমন মারাত্মক বৃষ্টিতে 2টো গাড়ি এদিকে আসছে কেন বুঝতে পারছিল না অর্জুন। যে ভদ্রলোক এই বাংলোটি কিনেছেন তিনি নিশ্চয়ই এমন সময় আসবেন না। তার আসার কথা অনেক পরে। যারা আসছে তারা ভালো লোক নাও হতে পারে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। কিন্তু ওরা থাকলে যে জন্য এসেছি সেই কাজটায় বাধা হবেই। গোরান সাহেবের কথা শেষ হতেই গাড়ির হেডলাইট দেখা গেল। আলোগুলো ঘুরে বাংলোর সামনে চলে এলো। মেজর হকচকিয়ে সোজা হয়ে বসলেন। কে কে? অর্জুন দ্রুত উঠে ঘরের বাইরে চলে এলো। মাঝখানের প্যাসেজ দিয়ে ও সোজা রান্নাঘরে ঢুকে পড়ল। রান্নাঘরের জানালা বন্ধ, কিন্তু সেখানে কোনো গ্রিল বা তারের জানালা নেই, এটা সে দুপুরে দেখেছিল। জানালাটা খুলল সে। বাড়ির এপাশে কিছু গাছগাছড়া আছে। বৃষ্টি পড়ছে এখনো। বাইরে বেরুলেই ভিজতে হবে। হোক।
অর্জুন জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসা মাত্র ভিজতে শুরু করল। সে ধীরে ধীরে কার্নিশের নিচ দিয়ে সামনের দিকে এগোলো। বর্ষাতি পরা 4টে লোক একটা মারুতি থেকে নেমে এলো। বটার সুমোটাকে দেখে ওরা যে অবাক হয়ে গিয়েছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। টর্চ ফেলে ভেতরটা দেখলো ওরা, তারপর ইশারা করলো টর্চ জেলে। সঙ্গে সঙ্গে পেছনের জিপ থেকে 2টো লোক নেমে এলো। ওদের হাতে যে অস্ত্র রয়েছে তা বিদ্যুতের আলোয় বোঝা গেল। দলবদ্ধভাবে ওরা বারান্দায় উঠে যেতেই অর্জুন আর তাদের দেখতে পেল না। যারা অস্ত্র হাতে এত রাতে এখানে এসেছে তাদের মতলব মোটেই ভালো হতে পারে না। সঙ্গে সঙ্গে মেজ এই সময় আরেকটি গাড়ির আওয়াজ পাওয়া গেল। লোকটা বলল, এদের হাত পা বেঁধে ফেল, বস আসছে মনে হচ্ছে। কার্নিশের নিচে দাঁড়িয়েও বৃষ্টির ছাঁট এড়াতে পারছিল না অর্জুন। হাওয়া নেই বলে শীত করছে না তেমন। অবশ্য বৃষ্টির তেজ এখন অনেকটাই কমে গেছে। এদের হাত থেকে মেজরদের উদ্ধার করা কিভাবে সম্ভব ভাবছিল অর্জুন। এই সময় গাড়ির হেডলাইট বাংলোর ওপর পড়ল। অর্জুন দেখল গাড়িতে একজনই মানুষ, তিনি ড্রাইভার। দরজা খুলে চটপট বারান্দায় উঠে গেলেন তিনি। অর্জুন শুনতে পেল, সব ঠিক আছে? না স্যার, এখানে এসে দেখি 4টে লোক বাংলো দখল করে আছে। ওদের ওই ঘরে হাত পা বেঁধে রেখে দিয়েছি। বললো আমেরিকা থেকে এসেছে। কেন কেন এসেছে? মুখে বললো ড্রাকুলার সন্ধানে। মনে হচ্ছে আমাদের ব্যাপারটা জেনে গিয়েছে। গোয়েন্দা না পুলিশ? বুঝতে পারছি না, তবে যা চেহারা আর বয়স তাতে পুলিশের চাকরি হবে না। জিপে কজন আছে? 6 জনকে এনেছি। বাহ, 6 + 4। একে একে নিয়ে এসো, আমি টেবিল রেডি করছি। কেউ একজন আমাকে সাহায্য করুক, গাড়িতে সব যন্ত্রপাতি আছে। স্টক আছে স্যার। আচ্ছা, ওদের সঙ্গে আর কেউ ছিল না তো? 4 জনকেই তো পেয়েছি স্যার। যদি কেউ পালিয়ে গিয়ে থাকে পেছনের দরজা দিয়ে, নিশ্চয়ই বৃষ্টির মধ্যে বেশি দূর যেতে পারবে না। সাবধানের মান নেই, যাও দেখে এসো। ওকে স্যার। বলে লোকটা বারান্দায় বেরিয়ে এসে চেঁচিয়ে বলল, একটা একটা করে ওদের ভেতরে নিয়ে আসো। বাহ, বৃষ্টি ধরে গেছে, আমি একটু পাক দিয়ে আসছি। অর্জুন ফাঁপড়ে পড়ল। এপাশে এলে লোকটা কি তাকে দেখতে পাবে? সে দ্রুত লন পেরিয়ে জঙ্গলের কাছে চলে যেতেই লোকটাকে দেখা গেল। টর্চ নিয়ে বেরিয়ে চারপাশে আলো ফেলছে। বৃষ্টি হয়ে যাওয়ার জন্যই বোধহয় রাতের জঙ্গলে পোকা মাকড় কম। পাতা থেকে জল পড়ছে ফোঁটা ফোঁটা। অর্জুন দেখল লম্বা লোকটা আলো ঘুরিয়ে ঘুরিয়ে বাংলোর পেছন দিকে যাচ্ছে। খোলা জানালাটায় তার টর্চের আলো পড়ল। আরো এগুলো লোকটা। কবরের কাছে পৌঁছানো মাত্র লোকটা এমন আর্তচিৎকার করে উঠল যে অর্জুন কেঁপে উঠল আতঙ্কে। লোকটা যে মাটিতে পড়ে গেল এইটুকুই বুঝতে পারল অর্জুন। জ্বলন্ত টর্চ ওর হাত থেকে ছিটকে কিছুটা দূরে ঘাসের উপর পড়েছে। 3 বার চেঁচিয়েছিল লোকটা, তারপর একদম চুপ করে গেল। চিৎকারটা বাংলোর ভেতরে পৌঁছেছিল। অর্জুন দেখল 3 জন লোক টর্চ নিয়ে দৌড়ে বাইরে এসে চারপাশে আলো ফেলছে। অর্জুন জঙ্গলের আরো ভেতরে ঢোকার চেষ্টা করতেই ঝুপ ঝুপ করে ওর শরীরের ওপর ভেজা কিছু পড়তে লাগলো। ডান হাতে সেগুলোকে ঘাড় এবং মাথার উপর থেকে সরাতে চেষ্টা করলো সে, কিন্তু ওগুলো এমন আঁকড়ে আছে যে সক্ষম হলো না। জোঁক, জঙ্গুলে জোঁক। এখন চুপচাপ ব্যথা না দিয়ে তার রক্ত খেয়ে যাবে। এদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলোয় ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আবার সেটা করতে গেলে ওদের হাতে ধরা দিতে হবে। কিছুক্ষণ জোঁকগুলোকে প্রশ্রয় দেওয়াই বোধ হয় বুদ্ধিমানের কাজ হবে। লোকগুলো এখন ডাকাডাকি করছে, রাজু ভাই, ও রাজু ভাই, ও রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই, ও রাজু ভাই। কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। ওরা এবার বাংলোর পেছন দিকে যাচ্ছিল, আর তখনই ওদের টর্চের আলো মাটিতে পড়ে থাকা রাজু ভাইকে আবিষ্কার করলো। দৌড়ে কাছে গিয়ে ওরা কি দৃশ্য দেখলো অর্জুন বুঝতে পারল না, কিন্তু ওখান থেকেই ওরা এমন হল্লা শুরু করলো যে বাংলোর ভেতর থেকে 3 জন মানুষ বেরিয়ে এলো। আরে কি হয়ে গেল? রাজু ভাই, রাজু ভাই, কি? এদের একজন বেশ প্রবীণ, সাদা দাড়ি আছে। মেঘ সরে যাওয়ায় আকাশ পরিষ্কার।
লোকটাকে আবছা আবছা যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে তাতে বয়স্ক বলেই মনে হলো অর্জুনের। কি হয়েছে? রাজু মরে গিয়েছে। ও শরীরটাকে কেউ দুমড়ে দিয়েছে। কে করলো? জানি না স্যার, কোনো মানুষের পক্ষে এই কাজ এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। ওর মাথাটাও ঘুরে গেছে ভেঙে যাওয়ার পর। তিনটে লোক এগিয়ে যাচ্ছিল রাজু ভাইয়ের মৃতদেহ দেখতে। অর্জুন দেখল এই তার সুযোগ। বাংলোর সামনে এখন কেউ নেই। প্রথম গাড়িতে 4 জন, জিপে 2 জন, আর পরে একজন মানুষ এখানে এসেছে। মোট 7 জন। তার মধ্যে একজন মারা গেল। বাকি 2 জন এখন বাংলোর পেছনে মৃতদেহকে ঘিরে দাঁড়িয়ে আছে। অর্জুন দৌড়লো। বারান্দায় উঠে এসে দেখতে পেল বসার ঘরে টেবিলের ওপর একটি লোককে শুইয়ে রাখা হয়েছে। এই লোকটি কোত্থেকে এলো? লোকটি যেন ঘুমোচ্ছে। পাশের দরজা বন্ধ। সেটা খুলতেই ও অন্ধকারে কিছুই দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো অর্জুন, আপনারা কি এই ঘরে কেউ আছেন? মেজরের গলা পাওয়া গেল। হ্যাঁ, এই চটপট দড়ি খুলে দাও। কেউ কথা বলবেন না প্লিজ। অর্জুন প্রথমে গোরক্ষনাথকে পেল। তার বাঁধন খুলে দিয়ে বলল, আমার মাথা ঘাড় বুকে জোক পড়েছে, ছাড়িয়ে দিতে পারবেন জলদি? বাবু, অন্ধকারে কি করে দেখবো? যোগ? আপনি আমার শকুনের কাছে চলে যান। ল্যাংড়া শকুন না যোগ খেতে খুব ভালোবাসে। শকুন? অর্জুনের মাথায় কিচ্ছু ঢুকলো না। সে দৌড়লো। গোরক্ষনাথদের ঘরে মোমবাতি জ্বলছে। শকুনের খাঁচাটা সামনে গিয়ে দাঁড়াতে সেটা একবার অবাক চোখে তাকিয়ে চোখ বন্ধ করল। খাঁচার দরজাটা খুলে দিয়ে মাথাটা এগিয়ে নিয়ে গেল অর্জুন চোখ বন্ধ করে। আর তখনই অভাবনীয় ব্যাপারটা ঘটল। চটপট ঠোকর এসে পড়ছে মাথায়, ঘাড়ে, বুকে। শব্দ হচ্ছে কপাত কপাত করে, কিন্তু জোঁকগুলো সহজে চামড়া ছাড়তে চাইছিল না। রক্তের স্বাদ পেয়ে গেছে তারা। শকুনটাও যেন পাগল হয়ে গেল। শেষ জোঁকটাকে গেলার পর অদ্ভুত গলায় ডেকে উঠল পাখিটা। অর্জুনের হঠাৎ মনে হলো পাখিটার ঋণ শোধ করা উচিত। সে হাত বাড়িয়ে ওর পায়ের দড়ি খোলার চেষ্টা করল। ভয় হচ্ছিল যদি শকুনটা তাকে ঠুকরে দেয় তাহলে এখানে ইনজেকশন নেওয়ারও উপায় নেই। কিন্তু শকুনটা চুপচাপ দেখে যেতে লাগলো। ও বাঁধন মুক্ত হওয়া মাত্র ওড়ার চেষ্টা করল। খানিকটা দূরে গিয়ে বসে পড়ল অবশ্য। সম্ভবত খাঁচায় থাকার ফলে ওর ডানার জোর কমে গিয়েছে। শকুনটাকে উড়তে দেখে কাকটা চিৎকার শুরু করল। এই মধ্যরাতে কা কা ডাকটা আরো কর্কশ শোনাচ্ছিল। বারান্দায় আবার মানুষের গলা পাওয়া গেল। অর্জুন ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে এলো। জানালাটা এখনো খোলা। সে শুনল প্রৌঢ় বলছে, রাজু মারা গিয়েছে। ওর বউকে নিশ্চয়ই ক্ষতিপূরণ করে দেওয়া হবে। কিন্তু ওকে যে মারলো তাকে ছেড়ে দেওয়া যাবে না। কে মেরেছে? বুঝতেই তো পারছো কোনো মানুষ ওকে মারেনি। ওর শরীরটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে গেছে যে সে কখনোই মানুষ হতে পারে না। যে কাজটা করেছে সে নিশ্চয়ই কাছাকাছি আছে। আমরা ওকে খুঁজে বের করবই। ওকে শেষ না করে এখান থেকে যাব না। ঠিক আছে, 2 জন বাইরে পাহারা দাও, বাকিরা আমাকে সাহায্য করো। বড় জারটা কোথায়? নিয়ে এসো কেউ। অর্জুন পা টিপে টিপে এগোলো। টেবিলের ওপর শুয়ে থাকা লোকটার ঘাড়ের ওপর নলের মুখটা ঢুকিয়ে দিয়ে প্রৌঢ় ঘড়ি দেখল। নলের চেহারাটা পাল্টে গেল। প্রৌঢ় পাশে দাঁড়ানো 3 জনের দিকে তাকিয়ে বলল, যে 4 জনকে আটকে রেখেছ তাদের শরীরে ইঞ্জেকশনটা পুশ করে দাও এখনই, তাহলে চমৎকার ঘুমিয়ে থাকবে। একজন লোক ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে নিয়ে পাশের বন্ধ দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বাইরে থেকে চিৎকার ভেসে এলো। সঙ্গে সঙ্গে প্রৌঢ়র পাশে দাঁড়ানো লোক দুটো বাইরে ছুটল, কিন্তু ফিরে এলো তৎক্ষণাৎ। ওদের 2 জনকেই একটা বিশাল সাপ ছোবল মেরেছে। ওদের হাতে বন্দুক ছিল না? ছিল, কিন্তু ওরা মাটিতে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে প্রৌঢ় পকেট থেকে রিভলভার বের করে বাইরে ছুটল। ওই 2 জন তার সঙ্গী হলো। এই সময় পাশের ঘরে দরজা দিয়ে বেরিয়ে এলো লোকটা। ওর হাত মুখ বাঁধা। কয়েক পা হেঁটে কাটা কলা গাছের মতো মেঝের ওপর হুমড়ি খেয়ে পড়ে স্থির হয়ে গেল। গুলো বলতে বলতে দেখল গোরান সাহেব প্রায় দৌড়ে টেবিলের কাছে পৌঁছে শায়িত লোকটির গলা থেকে সিরিঞ্জ লাগানো নল খুলে ফেললেন।
মোমবাতির আলোয় দেখা গেল ওর গলা থেকে রক্ত বের হচ্ছে গল গল করে। দ্রুত পকেট থেকে রুমাল বের করে সেখানে চেপে ধরে তিনি বলে উঠলেন, মেজর, আমাদের ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো, কুইক, নইলে একে আর বাঁচানো যাবে না। তখনই বাইরে গুলির আওয়াজ হলো পরপর দুবার। অর্জুন দৌড়ে বারান্দায় গিয়ে দৃশ্যটা দেখতে পেল। লনের ওপর সাপটার মৃতদেহ পড়ে আছে, সেই বিশাল লম্বা সাপটা। প্রৌঢ় এবং তার দুজন সঙ্গী বাংলোর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। ওদের দেখো দেখো, ওরা বেঁচে আছে কিনা। লোক দুটো এগিয়ে গেল লনের পাশে পড়ে থাকা দুটো শরীরের দিকে ঝুঁকে পরীক্ষা করতে। অর্জুন বুঝতে পারল এবার ওরা ফিরে আসবে। সে দ্রুত ভেতরে ঢুকে দেখল ফার্স্ট এড বক্স থেকে তুলো ব্যান্ডেজ বের করে কোরআন সাহেব লোকটির ক্ষত বাঁধছেন। আড়ালে চলুন, ঝটপট, ওরা ফিরে আসছে আর ওদের সঙ্গে অস্ত্র আছে। ওরা আড়ালে আসা মাত্র প্রৌঢ় ঘরে ঢুকল। এ কি, নল খুললো কে? ব্যান্ডেজ করেছে দেখছি, কে করলো? তোমরা সাবধান হও, এখানে অন্য লোক আছে। স্যার দেখুন দেখুন। পেছনে আসা লোক দুজনের একজন চেঁচিয়ে উঠল। ওরা মেঝের ওপর পড়ে থাকা ইনজেকশন দিতে যাওয়া লোকটিকে দেখে ছুটে গেল। পরীক্ষা করে প্রৌঢ় বলল, না, মারা যায়নি, অজ্ঞান হয়ে গেছে। তোমরা ওই 4টে লোককে ধরে ভালো করে বাঁধোনি? তাতে প্রৌঢ় বলল, দুজনে যাওয়ার দরকার নেই, টর্চ আনতে দুটো মানুষ যাচ্ছে, সাহসী বীর পুরুষ। একজন এখানে থাকো, তুমি যাও। প্রথম লোকটি অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো। সঙ্গে সঙ্গে অর্জুন রান্নাঘরে চলে এলো, জানালা দিয়ে লাফিয়ে নিচে নামল। লনে কোনো টর্চ জ্বলছে না। যে দুটো লোক সাপের ছোবল খেয়ে মরেছে তারা বোধহয় শেষ মুহূর্তে আলো নিভিয়ে দিয়েছিল, কিন্তু বাংলোর পেছনে রাজু ভাইয়ের হাত থেকে ছিটকে পড়া টর্চটা এখনো জ্বলছে। অর্জুন লোকটিকে সতর্ক পায়ে এগিয়ে আসতে দেখল। হঠাৎ হাওয়া বইল। জঙ্গলের গাছগুলো নড়তেই জমে থাকা বৃষ্টির জল ডালপাতা থেকে শব্দ করে ঝরতে লাগলো। লোকটা হঠাৎ দৌড়তে লাগলো। সম্ভবত ভয় পেয়ে গিয়েছিল আচমকা শব্দ হতে। যেই সে নিচু হলো টর্চ তুলতে, অর্জুন ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। বলে চেঁচিয়ে উঠেই স্থির হয়ে গেল লোকটা। মুখ থেকে গুঁ গুঁ শব্দ বের হতে লাগলো। অর্জুন টর্চটা তুলে নিল, নিয়ে চারপাশে আলো ফেলতেই স্টিভেনসনের কবরের কাছে কিছু একটা নড়াচড়া অনুভব করল। ও টর্চের আলো হাতে আর একটু এগোতেই দেখতে পেল কবরের নিচ থেকে একটা সাপ একটু একটু করে ওপরে উঠে আসছে। এটা কোন সাপ? যেটা বাইরের লনে পড়ে আছে সেটা কি আলাদা? তাহলে কি ওই কবরে দুটো সাপ থাকত? কোরআন সাহেব অবশ্য এই রকম সন্দেহটাই করেছিলেন। অর্জুন দৌড়ল। জানালা দিয়ে ভেতরে গেলে অনেক কসরত করতে হবে। সে বারান্দায় উঠে এলো। এখন ওরা দুজন, বাকি দুজন অজ্ঞান হয়ে আছে। দুজনের সঙ্গে 5 জন সহজেই মোকাবিলা করতে পারে। হ্যান্ডস আপ! হুকুম শুনে হাত তুলতে তুলতে অর্জুন দেখল প্রৌঢ় দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে তুমি এসব করছো? আপনি কে? অর্জুন হাত তোলা অবস্থায় জিজ্ঞেস করল। আমি যেই হই, তোমাদের কাউকে আমি জ্যান্ত ফিরে যেতে দেব না। এখন ভালো ছেলের মতন মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ো, চটপট। সাপ মেরেছি, তোমাদের মারতেও একটু অসুবিধা হবে না। অর্জুন বাধ্য হলো শুয়ে পড়তে। তৎক্ষণাৎ প্রৌঢ়র সঙ্গী এসে ওর হাত বেঁধে ফেলল। প্রৌঢ় নির্দেশ দিল, ওকে গাড়িতে তোলো। কেন ঝামেলা করছেন স্যার? জিপে এখনো অনেক লোক পড়ে আছে, আর একটাকে তোলার কি দরকার? ওটা এখনো আসছে না কেন? কি করে আসবে? ও যে টর্চ আনতে গেছিল সে এ নিয়ে এসেছে। স্যার, যদি বাঁচতে চান তো এখান থেকে পালান। শাট আপ! প্রৌঢ় ঘুরে বাংলোর দরজা টেনে বন্ধ করে দিলেন। লম্বা ছিটকিনি টেনে দিয়ে বললেন, ভেতরে যারা আছে তারা ভেতরেই থাক। স্যার, যে টর্চ আনতে গেছিল সে আমার মাসতুতো ভাই। ওর কি হয়েছে না দেখে যেতে পারবো না। একবার চলুন স্যার। ওকে দরকার। 3টে গাড়ি নিয়ে এসেছি। আমরা এখন 2 জন। চলে গেলে একটা গাড়িকে এখানে ফেলে যেতে হবে। নো, আমি চাই না কোনো প্রমাণ রেখে যেতে। চলো। অর্জুনের আনা টর্চ তুলে নিল প্রৌঢ়। ওরা এগোতেই অর্জুন উঠে বসল। ওর হাত পেছন মুড়ে বাঁধা, কিন্তু পা বাঁধার কথা ভাবেনি ওরা। ও সেই অবস্থাতেই লনে নামল। কি করে অন্তত একটা গাড়িকে খারাপ করে দেওয়া যায়? হঠাৎ শুনল প্রৌঢ় চেঁচিয়ে উঠেছেন।
ওটা কি? স্যার, মনে হচ্ছে মানুষ, লম্বা রোগা মানুষ। অত রোগা মানুষ হতে পারে না। পারে স্যার, ওখানে একটা কবর আছে। আমি বিশ্বাস করি না। তুমি টর্চের আলো ওটার ওপর ফেলো তো। হ্যাঁ, এই তো। প্রৌঢ় গুলি চালালেন, পরপর কয়েকটা। পড়ে গেল স্যার, পড়ে গেছে। এসো। প্রৌঢ় এগিয়ে গেলেন লোকটিকে নিয়ে। তখনও গোঁ গোঁ করছে মাটিতে পড়ে থাকা লোকটা। কয়েকবার ডাকার পর সেটা বন্ধ হলো। প্রৌঢ় বললেন, মুখে জল দিলেই ঠিক হয়ে যাবে, ওকে তুলে নিয়ে এসো। লোকটা তার মাস্তুত ভাইকে বগলের তলায় হাত ঢুকিয়ে তুলল। প্রৌঢ় ফিরে আসছিলেন দ্রুত। অর্জুনকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে উঠলেন, আচ্ছা এই ব্যাপার, তাহলে তুমি মরো। রিভলভার উঁচিয়ে গুলি করলেন প্রৌঢ়, কিন্তু খট করে শব্দ হলো। গুলির আওয়াজ হলো না। প্রৌঢ় বললেন, মাই গড। তারপর দৌড়ে গেলেন লনের উপরে পড়ে থাকা মৃতদেহের পাশ থেকে বন্দুক তুলে আনতে। সেটাকে তুলে এদিকে ফিরতেই অর্জুন মাটিতে বসে পড়ল। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়িতে লাগলো, কাঁচ ভাঙল। কোন রকমে গুঁড়ি মেরে অর্জুন গাড়ির পেছনে চলে আসতেই আবার গুলির আওয়াজ হলো। আর তখনই একটা আর্তনাদ প্রবলভাবে বেরিয়ে এলো প্রৌঢ়ের গলা থেকে। অর্জুন উঁকি মেরে দেখল প্রৌঢ় দু হাতে তার মুখ থেকে কোনো কালো ছায়া সরাবার চেষ্টা করতে করতে মাটিতে পড়ে গেলেন। সমানে চিৎকার করে যাচ্ছিলেন প্রৌঢ়। মাটিতে পড়ে গড়াগড়ি দিতে দিতেও সেটা থামছিল না। অর্জুন উঠে দাঁড়িয়েছিল। ভাইকে বয়ে নিয়ে আসা লোকটা তখন ওই দৃশ্য দেখে থরথর করে কাঁপছে। অর্জুন তাকে ডাকল, বাঁধন খুলে দাও। ভোর হয়ে এলো। মৃতদেহগুলোকে পাশাপাশি শুইয়ে রাখা হয়েছে। যারা অজ্ঞান হয়ে গিয়েছিল তাদের বেঁধে রাখা হয়েছে। জিপের ভেতর থেকে আরো 5 জন মানুষকে এনে বাইরে বসিয়ে রাখা হয়েছে। আর প্রৌঢ়র সমস্ত মুখে গোরান সাহেব ব্যান্ডেজ বেঁধে দেওয়া সত্ত্বেও তার রক্তে ভেসে যাচ্ছে। বটাকে পাঠানো হয়েছে হাসিমারা পুলিশ স্টেশনে খবর দিতে। প্রৌঢ় সমানে যন্ত্রণায় কুকিয়ে যাচ্ছেন। গোরান সাহেব, এই হলো আমার ড্রাকুলা। ডুয়ার্সের সরল মানুষদের তুলে নিয়ে এসে এই লোকটা শরীর থেকে সমস্ত রক্ত বের করে জঙ্গলে ফেলে দিত। সিরিঞ্জ ফোটা তো ঘাড়ের পাশে। রক্ত বের করে সংরক্ষণ করার কায়দাও জানে। আমরা এখনো বুঝতে পারছি না এই রক্ত ব্ল্যাকে বিক্রি করতো না অন্য কিছুতে কাজে লাগাতো। তবু আমি গোরানকে ধন্যবাদ দেব। ও যদি এই অভিযানে না আসতো তাহলে ওই রক্তচোষা ড্রাকুলাটা আরো কত মানুষের সর্বনাশ করত। ভৌতিক ড্রাকুলা নিশ্চয়ই নেই, কিন্তু মানুষই তো ড্রাকুলা হয়ে গেছে। গোরান সাহেব গম্ভীর হয়ে বসেছিলেন। এবার বললেন, ভৌতিক ড্রাকুলা নেই একথা আমি এখনো বিশ্বাস করি না। আপনি তো দেখতেই পাচ্ছেন, আর্নাল্ড স্টিভেনসনের কবরে দুটো বড় সাপ বাসা করে থাকতো, কোনো ড্রাকুলা নয়। ঠিকই, কিন্তু ওরা মারা যাওয়ার পর তুমি ওই লোকটার মুখে একটা কালো ছায়া দেখতে পেয়েছো। এই লোকটা বলছে সে দেখেছে ওদের নেতার মুখে ছায়াটা ঝাঁপিয়ে পড়েছে, আর ওটা এসেছে ওই কবর থেকে। ওই ছায়াই যে ওর চোখ দুটো তুলে নিয়েছে। মুখ ক্ষত বিক্ষত করেছে তা তোমরা জানো, অথচ আমরা বেরিয়ে এসে কেউ ওই ছায়াটাকে দেখতে পাইনি। তুমি এর ব্যাখ্যা কিভাবে করবে? গোরান সাহেব উঠে দাঁড়ালেন। তাহলে স্বীকার করতে হয় স্টিভেনসনের ড্রাকুলা আমাদের বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া জন লিঙ্কন চিঠি লিখেছিল প্রায় 60 বছর আগে। সেই চিঠিতেও রক্ত চুষে নিয়ে মানুষকে মেরে ফেলার কথা ছিল অর্জুন। এই বুড়োটা নিশ্চয়ই তখন থেকে কারবার চালাচ্ছে না। অর্জুন কোনো কথা বলল না। লিঙ্কন সাহেব ভুল করতে পারেন, কোনো প্রমাণ নেই, কিন্তু এই কালো ছায়ার অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই। পুলিশ এলো, সবকিছু লিখে নিয়ে অফিসার অর্জুনের কাছে কৃতজ্ঞতা জানালেন। এই প্রৌঢ় একজন ডাক্তার, থাকেন ধূপগুড়ির কাছে, বিনা পয়সায় মানুষের চিকিৎসা করেন। ইনি যে এই বিভৎস ঘটনার নায়ক তা পুলিশ কল্পনাও করতে পারেনি। অর্জুনরা না এলে ব্যাপারটা আবিষ্কার করতে কতদিন সময় লাগতো কে জানে।
সবকটা গাড়ি এবং মানুষদের তুলে নিয়ে পুলিশ যখন চলে গেল, তখন মেজর বললেন, লোরেন, আমরাও তাহলে ফিরে যেতে পারি, কি বলো? আমি আর একটা রাত এখানে থাকতে চাই। আপত্তি থাকা সত্ত্বেও সবাই রাজি হল। সাপ দুটোকে পুড়িয়ে ফেলল বটা আর গোরক্ষনাথ। গোরক্ষনাথের মন খুব খারাপ। অর্জুন কেন তার খোঁড়া শকুনের বাঁধন খুলে দিল? বাংলোর কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। বিকেল বেলায় অর্জুন একাই বাংলোর সামনের রাস্তায় হাঁটছিল। এরকম জায়গায় অত বছর আগে স্টিভেনসন সাহেব বাংলো করেছিলেন। ভদ্রলোক সত্যি শৌখিন মানুষ ছিলেন। শৌখিন মানুষ কি ড্র্যাকুলা হতে পারে? হঠাৎ অর্জুনের নজরে পড়ল পাশের গাছের নিচু ডালে একটা শকুন বসে আছে। অর্জুন দাঁড়ালো। এটা গোরক্ষনাথের শকুন নয় তো? সে এগিয়ে যাওয়া সত্ত্বেও শকুনটা নড়ল না। দ্রুত গেটের কাছে ফিরে এসে সে চেঁচিয়ে গোরক্ষনাথকে ডাকতেই গোরক্ষনাথ বেরিয়ে এলো। গোরক্ষনাথ, গোরক্ষনাথ! অর্জুনের কাছে খবরটা শুনে ছুটে গেল গোরক্ষনাথ। অর্জুন দেখল গোরক্ষনাথ হাত বাড়িয়ে শকুনটাকে সহজেই ধরে ফেলল। পালাবার কোনো চেষ্টাই করল না পাখিটা। ওটাকে নিয়ে আসতে আসতে দাঁড়িয়ে পড়ল গোরক্ষনাথ। পাখিটাকে মুখের সামনে ধরে বিড়বিড় করতে লাগলো। অর্জুন জিজ্ঞেস করল, কি হয়েছে? এত রক্ত লাগলো কি করে মুখে, দুপায়ের নখে? রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। নিশ্চয়ই কিছু শিকার করেছিল। কাল রাত্রে দেখা কালো ছায়ার রহস্যটা পরিষ্কার হয়ে গেল অর্জুনের কাছে। ওটা আর কেউ নয়, এই শকুন। Subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান